আল্লাহ বলে আজকে যে বিষয়টাই শুরু করব, এমন এক বক্তব্য, আমি জানি না আপনারা এই বক্তব্যে, মানে একাধিক বক্তব্য ইনফ্যাক্ট পাকিস্তানের মন্ত্রীদ্বয়ের মুখ থেকে তো এসছে, তো এবার এমন একজনের বক্তব্য আজকের প্যানেলের অনুষ্ঠান শুরুতেই দেখাবার চেষ্টা করব, তাতে আপনারা কি বলবেন। আপনারা তো ডেফিনেটলি বলছেন, ইনফ্যাক্ট এই বক্তব্যের পর আবার নতুন করে কি বলবেন তার জন্য আমরা অপেক্ষা করব। সোশ্যাল মিডিয়া জুড়ে মিম তো ছড়াচ্ছেই। প্রশ্ন হচ্ছে, পাকিস্তান যে জঙ্গিবাদ বা জঙ্গিদের মদদ দেওয়ায় যে দেশ বদনাম, যে দেশ যে কোনো শক্তিধর দেশের কাছে এই পাকিস্তান নাম শুনলে পরে তারা যেভাবে রিয়াক্ট করেন তা আমরা অবগত, আমরা প্রত্যেকে জানি। পহেলগাঁওয়ে অ্যাটাক যে ঘটনা ঘটে গিয়েছে, যে নিরীহ নিরস্ত্র মানুষগুলিকে এভাবে হত্যা করা হয়েছে, যে জঙ্গিরা করলো, তাদেরকে মদদ দেয় পাকিস্তান। আর এই পাকিস্তানের বিরুদ্ধেই যখন স্ট্র্যাটেজিক্যাল স্ট্রাইক করলো ভারত, মাথা খারাপ, পুরো একেবারে মাথা কার্যত খারাপ হয়ে গিয়েছে এবার। আর এই মাথা খারাপ হওয়ার পর থেকে এক একজন কি বলবেন বুঝে উঠতে পারছে না, কারণ দেশের মানুষকে তো বলতে হবে এই দেশটার অর্থনীতি কোন জায়গায়, এই দেশটায় অর্থাৎ পাকিস্তানের আম পাবলিক সাধারণ মানুষ নাগরিকদের অবস্থা কি হয়েছে, কোন পরিস্থিতির মুখে এরা ফেলে দিয়েছে। তারপরেও এরা আবার যুদ্ধ নিয়ে বড় বড় কথা বলে, উস্কায়। আর এই উস্কারি হুস বিজ্ঞদের মতন বক্তব্য, বিভিন্ন ধরনের মন্তব্য, তাতে আবারও হাসি পায়, হাসি পাচ্ছে। ইনফ্যাক্ট আপনারাও হাসছেন, আমরাও হাসছি, কিন্তু সব থেকে বড় চাঞ্চল্যটা কোথায় বলুন তো? ভারত এই মুহূর্তে দেখিয়ে দিয়েছে তারা প্রস্তুত, সম্পূর্ণ প্রস্তুত, অলওয়েজ প্রিপেয়ার্ড, এভার ভিজিলেন্ট, সর্বদা প্রস্তুত, সর্বদা সতর্ক। এই কিওয়ার্ড দিয়ে একটা ভিডিও নৌসেনার তরফ থেকে ছাড়া হয়েছে, আর তাতে তারপর অবস্থা কোন জায়গায় গিয়েছে তা অন্তত পক্ষে আমরা দেখতে পাচ্ছি। এখন এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে জল বন্ধ হওয়ায় যে হুঁশিয়ারি ভারত দিয়েছে এখনো করেননি, করে দিলে পরে কি অবস্থা হবে ভাবতে পারছেন? পাকিস্তান ভাবতে পেরেছে, বুঝতে পারছে, এমন কিছু মন্তব্য করছে, এই মন্তব্যের অবস্থা কি হতে পারে হয়তো সেটা তারা ঠাউর করতে পারছে। আমি তাই শুরুতেই এই মন্ত্রীর বক্তব্য দিয়ে শুরু করব, যিনি মনে খেয়ালই পাকাচ্ছে এই মুহূর্তে, মানে পোলাও এই মুহূর্তে তৈরি হচ্ছে তার নিজের খেয়াল মতো, তাই খেয়াল মতন একটা মন্তব্য করে বসলেন এই ব্যক্তি হানিফ আব্বাস। তার কি মন্তব্য শুনুন একবার, হাসি পাব, শুনুন। आप हमारा पानी बंद करोगे, हम आपके खिलाफ ऐलान जंग करेंगे। आप हमारा पानी बंद करोगे, हम आपका सांस बंद करेंगे। आपकी जो गिच्ची है ना, गिच्ची, उसके ऊपर अंगूठा रखकर आपका सांस बंद करेंगे। बैलिस्टिक मिसाइल हैं, ये जो क्रूज मिसाइल हैं, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। ভারতকে গলা টিপে মারার কি দিবাস্বপ্ন দেখেন নাকি? আর কি ভিচ্ছিটা কি বললেন একখানা বুঝতে পারলাম না আমরা। কি ভয়ঙ্কর বক্তব্য রে বাবা, কি ভাষা, কি মন্তব্য, কি ভাবছেন তারা মাথায় জানি না। যুদ্ধ সম্বন্ধে এনি আইডিয়া আছে এদের, কিছু আছে জানি না আমরা, এরা কোনোদিন এক্সপিরিয়েন্স করেছেন কিনা, অলরেডি জানেন তারা, ইতিহাসের বই ঘেটেছেন, তাতে অন্তত পক্ষে তো পড়াশোনা করেছেন নাকি পড়েননি? ভারত যতবার যুদ্ধের জায়গায় গিয়েছে, যতবার পাকিস্তানের এগেনস্ট হয়েছে, কিভাবে জয় এসছে আরো একবার একটু ইতিহাসটা ঘেটে দেখতে বলবো আমরা। যদিও পরিস্থিতি যে জায়গায়, তাতে ভারতের এই মুহূর্তে স্ট্র্যাটেজিক একদিকে দাঁড়িয়ে স্ট্রাইক, তাতে অবস্থা, অন্যদিকে দাঁড়িয়ে একদিকে দাঁড়িয়ে প্রত্যাঘাত, একাধিক ওয়েতে সেই প্রত্যাঘাত এই মুহূর্তে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুস্পষ্ট ভাষায় তার বক্তব্য আবারও রেখেছেন আজকেও মন কি বাত অনুষ্ঠান থেকে। দেশবাসী তারা প্রত্যেকে এই মুহূর্তে
ভেতর থেকে জ্বলছেন, গর্জাচ্ছেন। কতক্ষণের বদলা হবে? আরো বদলা, একেবারে প্রবল বদলা। আর এটাই এই মুহূর্তে সঠিক সময়। পিওকে, পাক অধিকৃত কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীর, সেটা ভারতের হওয়ার সেই ডাক এই মুহূর্তে রাজনীতিকরাও পর্যন্ত দিচ্ছেন। সবাই এক কাট্টা হয়েছেন, একসাথে রয়েছেন। কোথায় 4 নম্বর শক্তিধর, কোথায় 12 নম্বর শক্তিধর, তারা তাদের র্যাঙ্কিংয়ে রয়েছেন। তারপরেও যুদ্ধ, ভয়ঙ্কর ভয়ঙ্কর বক্তব্য। আমি একটু প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যটাও নিয়ে শোনাবার চেষ্টা করি। নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান থেকে তার বক্তব্য আজকে দেশবাসীর উদ্দেশ্যে তার বার্তা। आज जब मैं आपसे मन की बात कर रहा हूं तो मन में गहरी पीड़ा है। 22 अप्रैल को पहलगाम में हुई आतंकी वारदात ने देश के हर नागरिक को दुख पहुंचाया है। पीड़ित परिवारों के प्रति हर भारतीय के मन में गहरी संवेदना है। मुझे एहसास है हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। पहलगाम में हुआ ये हमला आतंक के सरपरस्तों की हताशा को दिखाता है, उनकी कायरता को दिखाता है। ऐसे समय में जब कश्मीर में शांति लौट रही थी, लोकतंत्र मजबूत हो रहा था, पर्यटकों की संख्या में रिकॉर्ड बढ़ोतरी हो रही थी, लोगों की कमाई बढ़ रही थी, देश के दुश्मनों को, जम्मू कश्मीर के दुश्मनों को ये रास नहीं आया। आतंकी और आतंक के आका चाहते हैं कश्मीर फिर से तबाह हो जाए और इसलिए इतनी बड़ी साजिश को अंजाम दिया। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। আসবো, আমি আরো আসবো। ভারতকে এই হুমকি যারা দিচ্ছেন, শিলাম চুক্তি স্থগিত নিয়ে পাকিস্তানের লাগাতার হুমকি। আমি প্রথম হুমকিটা শোনাবার চেষ্টা করলাম। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত হওয়ার পর জল বন্ধ হয়ে গেলে পরে কি হবে, প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য আরো একবার সুস্পষ্ট করে বোঝালাম আপনাদেরকে। আলোচনায় আসবার ডেফিনেটলি চেষ্টা করব, কারণ কূটনৈতিক জায়গায় যেমন ভারতের পরিস্থিতিগুলো জানবো আজকে আমরা। এই জায়গায় যে ভারত কতটা খুব স্বাভাবিকভাবে প্রস্তুতির জায়গা তারা সেরে রেখেছে জানবার চেষ্টা করব। সম্পূর্ণ প্রস্তুতির জায়গাটাও কতটা রয়েছে এই মুহূর্তে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় ঠিক কি ঘটতে পারে, অবশ্যই আলোচনা করবো। যারা উপস্থিত রয়েছেন আজকে একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে দেবাশিস নন্দী রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। দেবাশিস বাবুকে স্বাগত জানাই অনুষ্ঠানে। একই সঙ্গে সুভাষিস ব্যানার্জি, কূটনৈতিক বিশেষজ্ঞ, তিনিও আমাদের সঙ্গে উপস্থিত। সুভাষিস দা, আপনাকেও স্বাগত জানাই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং অবশ্যই রঞ্জন মুখার্জি কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন, অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা। আমি আগাম স্বাগত জানিয়ে রাখছি। আমি শুরুটা ডেফিনেটলি করবার চেষ্টা করবো দেবাশিস দাকে দিয়ে। দেবাশিস দা, দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার, দীর্ঘ সময়ের এই ছবি আপনি দেখেছেন। এর আগেও বহুবার এ ধরনের হুমকি ঠুমকি দিতে দেখেছি আমরা পাকিস্তানকে, কিন্তু ভারত যখনই প্রত্যাঘাত করেছে তখনই তারা একেবারে শেষ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত তারা এই ধরনের মন্তব্য করছেন, কিভাবে করতে পারে? কোনো একটি রাষ্ট্র দাঁড়িয়ে থাকে একটা মিথ্যের ওপর, যে রাষ্ট্রের অর্থনীতি নিয়ে প্রশ্ন রয়েছে, যে রাষ্ট্রের গণতন্ত্র নিয়ে প্রশ্ন রয়েছে, যে রাষ্ট্রের মানবিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে, যে রাষ্ট্রের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে, যে রাষ্ট্রে জনগণের যেটা প্রকৃত চাওয়া পাওয়া ডিমান্ড সেটা উপেক্ষা করে সরকার চলে। সুতরাং সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিংবা মন্ত্রী কিংবা বিশিষ্ট ব্যক্তিরা সেই দেশের এমন কিছু মন্তব্য করবেন যে মন্তব্যের মাধ্যমে ফুটে ওঠে ভারত বিরোধিতা। কারণ ভারত বিরোধিতা হচ্ছে তাদের টিকে থাকার মূল মন্ত্র। সুতরাং তারা নিজেরাও জানেন যে তাদের শক্তি কোথায়, ভারতের শক্তি কোথায়। সুতরাং এই ধরনের উস্কানিমূলক মন্তব্য যদি না করেন, বিলাওয়াল ভুট্টোর বক্তব্য শুনলাম, ইনি যিনি আজকে বক্তব্য দিলেন পাকিস্তানের মন্ত্রী শুনলাম, এর আগে গতকাল পাকিস্তানের লন্ডনস্থ দূতাবাসের একজন কর্নেল তিনি এরকম গলা কাটার দিয়েছেন আমাদের অভিনন্দন থেকে। তো সুতরাং পাকিস্তানের রাজনৈতিক সংস্কৃতির সাথে এগুলো যায়। এখন ব্যাপারটা হচ্ছে শূন্যে অনেক কিছুই ঢিল ছোড়া যায়, কিন্তু বাস্তব যেটা পাকিস্তানের যে অবস্থা এখন, তারা পাকিস্তান সামরিক বাহিনী জানে তারা কোথায় আছে, কিন্তু যে মন্তব্যগুলো করছে দেখবেন মন্তব্য করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। সামরিক বাহিনী জানে তাদের অবস্থান কোথায়, ভারতের অবস্থান কোথায়। এখন এই অবস্থায় যদি একটু আন্তর্জাতিক দুনিয়া থেকে পাকিস্তানের দিকে নজর ঘোরায়, তারপর ভারতে আসে, তো পাকিস্তানের প্রতি আন্তর্জাতিক দুনিয়ার মনোভাব কী? যদি আমি রাশিয়ার কথা বলি, আমেরিকার কথা বলি, ইউরোপের কথা বলি, পাকিস্তানের যারা পাসপোর্টধারী তাদেরকে কী নজরে দেখেন আর কি বিভিন্ন ইমিগ্রেশনে বা বিভিন্ন এয়ারপোর্টে। যেই দিন এই ঘটনাটা ঘটে আমি সেন্ট পিটার্সবার্গ ছিলাম, সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটিতে।
রাশিয়াতে একটা একাডেমিক ভিজিটে। সম্ভবত মঙ্গলবার ঘটে ঘটনাটা। তো ঘটনা ঘটার পাশাপাশি ওখানকার ছাত্র শিক্ষক তারাও আতঙ্কিত এই কারণে, কারণ রাশিয়াও চেচেন জঙ্গি গোষ্ঠীদের দ্বারা আক্রান্ত হয় মাঝে মাঝে। ফলে তারা বললেন পাকিস্তান কি কোনোদিন পাল্টাবে না, আমাকে জিজ্ঞেস করেন। এটা পাকিস্তানের মানুষজনই বলতে পারবে, মানে পাকিস্তানের মানুষজনের চাইতে বেশি বলতে পারবেন আইএসআই এবং সেখানকার যে রেডিক্যাল মাস্টার্সরা। পাকিস্তানের বদলানোর সম্ভাবনা নেই। এখন পাকিস্তান সম্পর্কে একটা পারসেপশন আছে যে যেই দেশটি শুধুমাত্র সামরিক খাতে ব্যয় বরাদ্দ করতে গিয়ে এবং মিলিটেন্সিকে প্রমোট করতে গিয়ে দেশের জাতীয় যে অর্থনীতি সেখানে খুব ল্যাকিং করেছে। দ্বিতীয়ত হচ্ছে সেখানে নিজেরা সন্ত্রাসবাদকে মদত দিতে গিয়ে প্রতি বছর কয়েক হাজার মানুষজন মানে পাকিস্তানে মারা যায়, আমরা সকলেই জানি। এখন পাকিস্তানে যে এই হুমকি যারা দিয়েছেন তাদের মূল ভিত্তি কী? মূল ভিত্তি হচ্ছে দেখবেন পাকিস্তানে 1960 এবং 70 দশক থেকে শুরু হওয়া বিভিন্ন যে মাদ্রাসা, ইলিগাল মাদ্রাসা যেগুলো মিডল ইস্টের দ্বারা সাপোর্টেড হয়, সেই মাদ্রাসায় অনেক নতুন তরুণরা প্রশিক্ষিত হয়। তারা একটা বেস এবং রিলিজিয়াস মাস্টার্সরা বেস এবং আইএসআই বেস। মূল পাকিস্তানে যদি জনগণকে জিজ্ঞেস করেন, আমি বলছি পাকিস্তানকে দাগিয়ে দেওয়া এটা খুব মুশকিল যে সব পাকিস্তানের মানুষজন সন্ত্রাসবাদী, তারা খারাপ তা না। সাধারণ মানুষের যদি মতামত নেওয়া হয় তাহলে কিন্তু পাকিস্তান বেশিরভাগ লোকই ভালো। তারা কিন্তু যুদ্ধ চায় না ভারতের সাথে, এবং তারা যেটা চায় প্রকৃত সমস্যার সমাধান করে শান্তিপূর্ণ সহাবস্থান। কিন্তু এই যে যারা মন্তব্য করছেন তাদের ভিত্তি কিন্তু জনভিত্তি নয়, তাদের ভিত্তি হচ্ছে এই মিলিটারি এলিটদের খুশি করা। কারণ মিলিটারি এলিটদের খুশি না করতে পারলে প্রতি বছর মিলিটারি এলিটরা অস্ত্র কেনার নাম করে যে কোটি কোটি টাকা ইনকাম করছেন বিভিন্ন দেশ থেকে, সেটা বন্ধ হয়ে যাবে। সেটা আইয়ুব খাঁর সময় থেকে শুরু হয়েছে, সেটা এখনও চলছে। অর্থাৎ পাকিস্তানে যখন ডিরেক্ট সামরিক শাসনে থাকে তখন তো ডিরেক্ট মিলিটারি এলিট এনজয় করে, যখন গণতন্ত্রের আন্ডারে সামরিক প্রধানরা থাকে তখনও সেটা এনজয় করে। তো এই অবস্থায় যদি এই হুমকি দিতে পারে তাহলে ওই অছিলায় নিরাপত্তার মানে বাহানায় আরও কিছু অস্ত্র কিনতে পারবে। ওকে, মানে এইটা কিন্তু খুব স্বাভাবিকভাবে বোঝাবার। তাই এইটা ওই যেটা বলছিলাম আর কি প্রথম থেকেই, হুমকি মানে হুমকির পর্যায় তো আছে একখানা। এটা কি ধরনের হুমকি? হাস্যকর হুমকি আর এগুলো উস্কানিমূলক বক্তব্য আলটিমেট পাকিস্তানকেই একেবারে সেই জায়গায় ফেলে দেবে। আমি আবারও বলছি, সেই বাংলাদেশিদের হুমকিদের কথা আমার মনে পড়ে যাচ্ছে। সেই হাসছিলাম আমরা, সন্ধ্যাবেলা অনুষ্ঠান করেছিলাম, সেটাকে কলকাতা দখল করে নেবে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত দখল করে নেবে, এটাকে এবার পরমাণু দিয়ে উড়িয়ে দেবে নাকি ভারতকে। 130 খানা তাক করে রেখেছে, ভয়ঙ্কর। আমি সুভাষিসদার কাছে আসবো। সুভাষিসদা, আমি জানি না পাগল ঠাগল হয়ে গেছে কিনা, খুব স্বাভাবিক পাগল হয়ে যাও, কারণ যেভাবে ভারত স্ট্র্যাটেজিক্যাল স্ট্রাইক করেছে, তো এই স্ট্র্যাটেজিক্যাল স্ট্রাইকের মধ্যে আমি প্রথম যদি এই সিন্ধু জলবন্টন চুক্তি সেই জায়গায় আসি, এবং ভারত সত্যি যদি সেই জায়গায় একদম এক্স্যাক্টলি শুরু করে দেয়, তা কতটা গুরুতর ভয়ঙ্কর জায়গা হবে মনে হয় আপনার পাকিস্তান? দেখো, সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা বোঝার দরকার আছে, পাকিস্তান এতটা ম্যাচিওর্ড না যে এই ধরনের ক্লাইমেটিক স্ট্রাইক ধরার জন্যে। আমি আবারও বলছি, এইটা এমন একটা ধরন বা এটা এমন একটা স্টাইল অফ ওয়ার বা ওয়ারফেয়ার যেটা এখন অবধি পৃথিবীর খুব কম দেশই ফেস করেছে। ইন্টেনশনালি ক্রিয়েটেড ক্লাইমেটিক ডিসঅর্ডার যদি কোনো রিসোর্স লেভেলে করা যায়, সেটার যে কী এফেক্ট হতে পারে এবং সেটার যে কী রকমের ধরনের তার পরিধি হতে পারে, সেটা বোঝার ক্ষমতা পাকিস্তান কেন পৃথিবীর বহু কম দেশই কাছেই আছে। প্রথম কথাটা হলো এটা। দ্বিতীয় কথাটা হলো পাকিস্তান প্রথম থেকেই এখন অবধি যেই রকমভাবেই গোটা সিচুয়েশনটা হ্যান্ডেল করছে, সেটা হচ্ছে ন্যারেটিভ এবং ডায়ালেক্ট সেট করে। দেখুন, ন্যারেটিভ সেট করে কিছুদিন অবধি মুখ বাঁচিয়ে চলা যায়, কিন্তু আক্ষরিক অর্থ যদি সত্যিটা বোঝা যায় তাহলে বুঝতে পারবেন যে পাকিস্তানের সামরিকে যারা ডিসিশন মেকিং জায়গায় আছে তারা তাদের ফ্যামিলিদের পাকিস্তানের বাইরে নিয়ে চলে যাওয়া শুরু করে দিয়েছে। কারণ তারা জানে যে ভারতের সাথে যদি একটা ফেস টু ফেস কনফ্রন্টেশন হয় তাহলে কী লেভেলে তারা ধাক্কা খেতে চলেছে। এই জিনিসটা যেটা বুঝতে পারছে না সেটা হচ্ছে জারদারি ভুট্টোর মতো কিছু পলিটিশিয়ান যারা বেসিক্যালি পলিটিক্সটা শেখে এদেশ ওদেশ ঘুরে বেড়াবার জন্য। ওনার নিজের স্টেটমেন্টেই আছে এই কথাটা, যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল বিদেশমন্ত্রী হওয়ার পরে যে আপনার এই ব্যাপারে রেসপন্সিবিলিটি সম্বন্ধে আপনি কি বোঝেন, বলেছিল আমি বহু দেশ ঘুরতে পারবো। তো এই ধরনের যদি মাইন্ডসেটওয়ালা লোকজন পাকিস্তানের ডিসিশন মেকিং জায়গায় থাকে, তাদের ক্ষেত্রে আমি ডিপ্লোমেসি কথাটা ইউজ করতে গেলেও আমার দুবার ভাবতে লাগছে। দ্বিতীয় আরেকটা জিনিস বোঝার দরকার আছে, ভারতবর্ষ যে অ্যাটাকটা করছে বা করার চেষ্টা করছে, সেটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যাটাক। এই মাল্টি ডাইমেনশনাল অ্যাটাকে কিন্তু একটা জিনিস খুব গভীরভাবে অ্যানালাইসিস করলে বোঝা যায়,
এই যে ক্লাইমেটিক যে এফেক্টগুলো চেঞ্জ করা বা ক্লাইমেটিক যে এফেক্টগুলো রেস্ট্রিকশন বা সাসপেনশনের মাধ্যমে আনার চেষ্টা করছে, সেখানে একটা জিনিস বুঝবেন, সেখানে কিন্তু শুধুমাত্র ভারত সিচুয়েশনটা ক্রিয়েট করবে, কিন্তু আসল কাজ কিন্তু ওখানকার সিভিলিয়ান্সরা ঘটাবে। কারণ সিভিল ডিসঅর্ডার যে কোনো সময়, সিভিল ডিসওবিডিয়েন্স আর ডিসঅর্ডার যে কোনো সময় তৈরি হয়ে যাবে, এবং এই সিচুয়েশনটা যেই মুহূর্তে তৈরি হয়ে যাবে সেই মুহূর্তে তারা কিন্তু বর্ডার টপকে এসে ভারতকে আক্রমণ করতে আসবে না সাধারণ লোকজন, তারা কিন্তু তাদের ইমিডিয়েট পলিটিক্যাল স্টেটাতে যারা আছে তাদেরকেই অ্যাটাকটা করবে। সুতরাং পাকিস্তানের মাল্টি ডাইমেনশনাল বা মাল্টিফেসেড অ্যাটাক ফেস করার মতো অবস্থান এবং ম্যাচিওরিটি দুটোরই অভাব। আই অ্যাম ভেরি মাচ শিওর এইটা বুঝেই ইন্ডিয়া এমনভাবে এই জিনিসটাকে ফ্রেম আউট করছে যাতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া খুব তাড়াতাড়ি পাকিস্তানকে এমন একটা জায়গায় নিয়ে যাবে। দেখুন, পাকিস্তানের উইকেস্ট পয়েন্ট বা লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুট যদি আমরা ভাবি, সেটা হচ্ছে তাদের ইকোনমিক স্ট্যান্ড। যদি পাকিস্তানের রিজার্ভস অ্যান্ড ইকোনমিক স্ট্যান্ডে ইন্ডিয়া যদি স্ট্র্যাটেজিক্যালি হিট করে দেয়, তাহলে কিন্তু যদি যুদ্ধ মহড়াই চলে, সেটাই পাকিস্তান বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। ফরগেট অ্যাবাউট ফেস টু ফেস কনফ্রন্টেশন। খুব তাৎপর্যপূর্ণ জায়গা। আমি খুব স্বাভাবিকভাবে এই জায়গাটাই বারবার যেটা প্রত্যেকেই বলবার চেষ্টা করছেন, রঞ্জনবাবু তিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। পরিচয় করে দিয়ে আরও একবার, রঞ্জন মুখার্জি, অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা, স্যারকে স্বাগত জানাবো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমাকে একটা দ্রুত বিরতি নিতে হবে, এর মধ্যেও আরও বিশেষভাবে বেশ কিছু বিষয় যেগুলো আলোচনায় আনবো, কারণ অনেকেই অনেক ধরনের বার্তা নিয়ে আসছেন, তো সেইগুলো তুলে ধরবার চেষ্টা করবো দ্রুত। আরিফ আব্বাসির মন্তব্যটা তো আপনাদেরকে শুনিয়েছি, তিনি পাক রেলমন্ত্রী, তার মন্তব্য হাসি পায় শুনলে, আমাদেরও পায়, আপনারাও পাচ্ছেন, এবং যারা প্রত্যেকেই বলছেন বক্তারা এরকম বেশ কয়েকজন মন্তব্য করে গিয়েছেন। যেরকম ধরুন খাজা আসিফ, ইশাক দার, দিলওয়াল ভুট্টো এক এক করে উস্কাচ্ছেন, মন্তব্য করছেন। এর পেছনে কি রয়েছে তা আমি আলোচনায় আসছি, আর একটু ভালো করে বুঝবো। তবে তার আগে এই কমেন্টসগুলোকে একটুখানি দেখাই আপনাদেরকে মন্তব্য সহকারে। দেখুন, मोदी ने और उनकी हुकूमत ने ऐलान किया कि अब वो ये मुआहिदा नहीं मानते, और मैं सखर में इसी सिंधु दरिया के साथ खड़े होके भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। सिचुएशन राइज होती है तो डेफिनेटली अनफॉर्चुनेट होगा, लेकिन हम बिल्कुल उसका जवाब देने की और भरपूर जवाब देने की पोजीशन में हैं। आपको याद होगा कि जब हमारी एयर स्पेस वायलेट की गई थी वे बैक, आज से 4-5 साल कबल जो है, तो उसका जो जवाब हमने दिया था वो आज भी सबको याद है कि अभिनंदन के साथ क्या हुआ था। उन्होंने जो कहा कि इसको हम इन अबेंस रख रहे हैं, तो वो नहीं कर सकते। ये एक एग्रीमेंट है, ये वर्ल्ड बैंक इसमें इन्वॉल्व था, ब्रोकर था, और देयर इज नो प्रोविजन ऑफ यूनिलैटरल सस्पेंशन। किसी किस्म की भी डिस्ट्रप्शन हुई तो फिर पाकिस्तान को दो राइट्स हैं, एक तो उसके नतीजे में जो भी एक्शन ले वो लेगा, और दूसरा कि हम भी फिर शिमला समेत जो ट्रीटीज हैं बायलैटरल, उसको हम कंसिडर कर सकते हैं, उसको हम भी इन अबेंस कर सकते हैं। लीडरशिप का बड़ा क्लियर फैसला था। ये जो बिहेवियर है वो बड़ा ही गैर जिम्मेदाराना है। বাপরে বাপ, কি বড় বার্তা! জল নয় খুন, বাবা রে বাবা। এ তো ঝিলামের জল খোলার পর ভেসে গিয়েছে পাকিস্তান একেবারে কার্যত। এটা ছবিটাও দেখায়, মানে অন্তত পক্ষে এইটুকুনি বুঝুন এরা কি করে বার্তা দেয়। এই দেখুন অবস্থা, ঝিলামের জলে প্লাবিত পাকিস্তান, জল ছেড়েছে শুধুমাত্র, জলেই প্লাবনে প্লাবিত। তারা নাকি বলছেন ফেস টু ফেস নাকি যুদ্ধ করতে প্রস্তুত, 130টা মিসাইল নাকি, তাও আবার নর্মাল মিসাইল নয়, আবার খুব ভয়ঙ্কর ব্যাপার, অত্যাধুনিক পরমাণু মিসাইল। আমি জানি না, এবং তার মধ্যে কি সব শব্দের তিনি প্রয়োগ করেছেন, ভয়ঙ্কর। আরও একবার সেই ছবি, আমি অবশ্যই এই মুহূর্তে একটু ডেফিনেট এই প্রসঙ্গের জায়গাও যাব, তবে তার আগে এক এক করে এই বক্তব্যগুলোকে ধরাবার চেষ্টা করব। রঞ্জন স্যার রয়েছেন আমাদের সঙ্গে, রঞ্জন মুখার্জি, অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা। স্যার, আমি ঠিক এই জায়গা থেকে আসবার চেষ্টা করব আপনার কাছে। 1999 কার্গিল যুদ্ধ, সেই সময়ের বোফোর্স, মিরাজ, আজ 2025 এক এক করে মানে সেজে উঠেছে ভারতের সমস্ত কিছু, নৌসেনা সজ্জার থেকে শুরু করে এক এক করে আমরা সুখই দেখতে পেয়েছি। আমি এই শক্তিশালী যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক অস্ত্র ভারতের কাছে রয়েছে। পাকিস্তান শুধুমাত্র একটা বিষয় লাফাচ্ছে, সেটা হচ্ছে 6th জেনারেশন চায়না যেটা দেবে
এবং এটাই একমাত্র পাকিস্তানের উপর ভরসা। কতটা তারা প্রস্তুত থাকতে পারবে বলে তারা মনে করছেন স্যার, এবং আমাদের সামরিক শক্তিটা একটুখানি জানান আমাদের বিস্তারিত। নমস্কার মনিমা। নমস্কার স্যার, নমস্কার। হানিফ আব্বাসি বা বিলাওয়াল ভুট্টো প্রলাপ বকতে, পাগলের প্রলাপ। ভারতের কাছে ভালো রকমের তথ্য আছে যে ইসলামাবাদ থেকেই পহেলগাম ম্যাসাকারের উৎপত্তি, কিন্তু সময়ের সাথে সাথে গ্রাউন্ড রিয়ালিটি যে বদলেছে, সেই বদলানোটা ইসলামাবাদ এখনো বুঝতে পারেনি, এবং হানিফ আব্বাসির মতো মূর্খেরা এটা জানে না। কাশ্মীর সরকার এতটা উন্নতি করেছে যে কাঠামোর আমূল পরিবর্তন হয়ে গেছে ওখানে, এবং সময়ের সঙ্গে সঙ্গে আগে যে একটা সফট কর্নার ছিল পাকিস্তানের প্রতি ওখানকার লোকেদের, সেটা এখন আর নেই। তাই এখন নেই বললেই চলে, যে কয়েকজন আমরা ধরেওছি পহেলগামের এতেও, এবং তাদের এগেন্সে অ্যাকশনও হচ্ছে। কিন্তু একটা দেশ যখন অন্য দেশকে আমন্ত্রণ করে জিও পলিটিক্যাল এর মাধ্যমে, বিশেষ করে শক্তিশালী দেশগুলো তাতে আমাদের পক্ষে এখন আছে, যেমন রাশিয়া থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, ইউকে, ইউরোপের অনেক দেশ আমাদেরকে অলরেডি বলেছে, এবং ইনক্লুডিং চায়না পাকিস্তানের পহেলগামের এটার কড়া নিন্দা করেছে। এখানে সবাইকে জানা উচিত যে জিও পলিটিক্যালি আমরা অনেকখানি এগিয়ে আছি, এবং মুনির, জেনারেল মুনির, পাকিস্তান আর্মি চিফ, ওখানে পাকিস্তানে দেখুন সবকিছুই আর্মি কন্ট্রোল করে, পলিটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি ওরা খুব কম এগোয়। আমাদের কাছে তিনটে অপশন খোলা, ডিপ্লোম্যাটিকও খোলা, পলিটিক্যালও খোলা, মিলিটারিও খোলা। আমরা যথেষ্ট অ্যাকশন নিয়েছি ডিপ্লোম্যাটিক এন্ড পলিটিক্যালে। মিলিটারি অপশনস কিছু আমরা নিতে পারি, অনেক কিছু বলে নিতে পারি, অনেক কিছু না বলে নিতে পারি। ওদের যে টেররিস্ট ক্যাম্পগুলো আছে সেখানে মানে মারতে পারি আমরা ওদের, ওদের যতগুলো আর্মি বেসেস আছে, এয়ারফোর্স বেসেস আছে, সেগুলোকে আমরা উড়িয়ে দিতে পারি। আমাদের নেভাল ফ্রেটস আর অলরেডি দেয়ার ইন দ্য ওশান। তো মুনিরের বা এই হানিফ আব্বাসির মতো যে আমাদের 120টা মিসাইল তোমাদের দিকে তাক করে আছে, ওরা ভুলে যায় যে 71-এ 93,000 আর্মি সারেন্ডার করতে হয়েছিল আমাদের কাছে, এবং আমরা অনেক বছর ধরে ভালো ব্যবহার করছি। তার মানে নয় যে ওরা আমাদেরকে গ্রান্টেড নিয়ে নেয়। আমরা সফট লাইন নিয়ে চলি, আমরা প্রথমে অ্যাগ্রেশন করি না, কিন্তু পহেলগামটা অ্যাগ্রেশন হলো, যার জন্য আমরা জলটা বন্ধ করতে বাধ্য হলাম। এটা প্রথমবার হলো লাস্ট 75 ইয়ার্স এর মধ্যে। আগেও আমাদের লড়াই হয়েছে, কিন্তু আমরা এগুলো করিনি। তো ওদের একটা ধারণা যে ওরা সুপিরিয়ার আইডিওলজির লোক, সেটাই মুনির আগের দিন বলেছে ওদের সমস্ত অল ওয়ার্ল্ড পাকিস্তানি যারা যারা বিদেশেও আছে তাদেরকে নিয়ে। এই আইডিওলজিটার কিছু কিছু সাপোর্টার আমাদের দেশেও আছে, এবং আপনার চ্যানেলের মধ্য দিয়ে আমি স্পেশালি বাংলার মানুষকে এবং ভারতবর্ষের মানুষকে এটা বলতে চেষ্টা করব, এই যে একটা সুপিরিয়ার আইডিওলজিক্যাল ফিলিং, এটা ইসলামের র্যাডিক্যালিজম থেকে যেটা আসে, সেইটার হিন্দু হেট্রেড, এটাকে স্টপ করতে হবে। দিস মাস্ট স্টপ ইন বেঙ্গল, ইন বাংলাদেশ and also in পাকিস্তান। এইটা ওরা প্লে করে যাচ্ছে, এবং আমাদের দেশেও যারা কট্টরপন্থী, যাদের এখনো, যদিও তারা নিমিত্ত মাত্র, আমি যেমন বলেছি, এইটাকে আমাদের অ্যাটাক করা, এটাকে কারেকশন করা, এবং প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো যে প্রত্যেক ডিফারেন্ট রিলিজিয়নদের প্রতি আমাদের একটা সদ্ভাব থাকতে হবে, এইটা অত্যন্ত জরুরি। ঠিক। এবং এই কনটেক্সটে, পহেলগামের কনটেক্সটে কালকে কি হবে এখনই বলা মুশকিল, অপশনস অনেক। আমরা যদি শুরু করি, ওদের অ্যামিউনিশন এবং ওদের কোয়ান্টিটি যা আছে, ওদের দুদিনে ওরা শেষ হয়ে যায়, জাস্ট 2 days, নট মোর। এটা কোনো রিটরিক না, বাট এটা একদম কারেক্ট ফ্যাকচুয়াল কথা, মানে তথ্য থেকে আমি বলছি। ঠিক। চলুন স্যার, আপনি যেটা বললেন খুব তাৎপর্যপূর্ণ, এবং এর সঙ্গে দাঁড়িয়ে অনেকগুলো বিষয় একটু জানবার চেষ্টা করব, কারণ এরই মধ্যে আমরা মানে যদি ধরে নিই, মানে 370 ধারা বিলোপের পর কাশ্মীরের যে ছবি, এবং যেখানে দাঁড়িয়ে প্রচুর সংখ্যক পর্যটক যাচ্ছেন, আমাদের ভূস্বর্গ আমরা এনজয় করতে পারছি, কিন্তু ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমরা সেই পাথর ছোড়া, স্টোন পেল্টিং এর একে একে ছবি দেখেছিলাম, উত্তপ্ত কাশ্মীরের পরিস্থিতি একেবারে ঠান্ডা জায়গায় নিয়ে আসা, সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দিয়ে আমরা সেই জায়গা উপভোগ করতে যাচ্ছি, হঠাৎ করে সেই জায়গায় এরকম পরিস্থিতি তৈরি করা যাতে
এই জায়গায় যারা ব্যবসা করছেন সেটা সম্পূর্ণ যায় ধূলিসাৎ করে দেওয়া যায়। অর্থাৎ সাধারণ মানুষকে বা ভারতকে একখানা এই জায়গায় বার্তা দেওয়া এবং সেই জায়গায় অর্থনীতি, ভারতের এই পার্টিকুলার জায়গার অর্থনীতিকে ধ্বংস করা। কিন্তু এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একদম বিপরীত জায়গায় যখন একে একে লঞ্চ প্যাড গুড়িয়ে দিয়েছিল, আমি যদি সেই জায়গা ধরি উড়ি পুলওয়ামার মতন সময় সার্জিক্যাল স্ট্রাইক যে সময় হয়, ঠিক পাকিস্তান জঙ্গিদের একাধিক লঞ্চ প্যাড সেই সময় ধ্বংস করা হয়েছিল। আমি জানি না আবারও কি নতুন করে লঞ্চ প্যাড তৈরি হলো কিনা। আমি দেবাশিস দা এই জায়গায় আপনার কাছে প্রশ্ন রাখি, মানে এই সুযোগটা তারা পেলেন কি করে? মানে আমাদের কি ভিজিলেন্স এই জায়গা থেকে দাঁড়িয়ে নির্দিষ্ট করে কি ধরা হচ্ছিল না? আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখবো, দেবাশিসদার কাছে যাব, তার পরবর্তীতে অবশ্যই রঞ্জন দাও রয়েছেন আমাদের সঙ্গে, সুভাষিস দাও রয়েছেন। আমি এই প্রশ্নটাই রাখলাম যে নতুন করে কি সেই লঞ্চ প্যাডগুলো তৈরি হলো দেবাশিস দা? আর এটা কি মানে নজর কি এড়িয়ে যায়? মানে মাঝে মধ্যে এরকম হয় কি আমাদের সাইডের? দেখুন, সামরিক তৎপরতা আমাদের বেড়েছে, এ বিষয়ে মানে ভুল নেই, অনেকটা আমরা সচেতন হয়েছি এবং নজরদারিও বেড়েছে, পাশাপাশি উন্নয়নও হয়েছে, যে পয়েন্টটা আমি একমত আপনার সাথে। জম্মু কাশ্মীরে অনেক উন্নতি হয়েছে, অনেকটা যুব সমাজ খুশি আগের চাইতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু কো পাকিস্তানি যে গ্রুপগুলো রয়েছে, মিলিটেন্ট গ্রুপগুলো, তারা তো ভিতরে ভিতরে তারা নেটওয়ার্ক চালায় সব জায়গায়। এটা তো মানে না হলে তো আমেরিকার মতো শক্তিশালী দেশে ওইরকম হানা হতো না, তাদের একটা নেটওয়ার্ক থাকে। এবং কেন নেটওয়ার্কটা ধরা যায় না অনেক সময়, কারণ লোকাল পিপলদের ইনভলভমেন্ট থাকে, সেটা এখনও আছে। কোথাও একটা হয়তো আমাদের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা চলে এসেছে, কারণ দীর্ঘদিন হয়নি এরকম কর্মকাণ্ড, জম্মু কাশ্মীর অনেক শান্ত ছিল। সেখানে একটা অবশ্যই বলবো একটা তো ল্যাক রয়েছে আমাদের গোয়েন্দা দপ্তরের। কিন্তু তারপরেও যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে বারবার আবেদন নিবেদন বা ডায়লগ করার পরেও বা আন্তর্জাতিক যে কমিউনিটি যে তাকে সেখানে বারবার পাকিস্তানকে আমরা কিন্তু সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে প্রমাণ করেছি। আমরা আমেরিকা স্বীকার করেছে একটা পাকিস্তান একটা টেররিস্ট স্টেট, ইউএনও থেকে শুরু করে ইউ সবাই। কিন্তু তারপরেও সেই রাষ্ট্র কোনো চেঞ্জ হয়নি। কারণ হচ্ছে যে আমাদের ওয়েস্টার্ন নেইবার তার মূল মন্ত্র হচ্ছে ভারত বিরোধিতা, এবং শুধু মিলিটারি হলে সেটাকে জাজ করা সম্ভব, সেটাকে অ্যাড্রেস করা সম্ভব। কিন্তু আমরা মিলিটারি মিন্স করি, কিন্তু ওরা একদম মিলিটারি অ্যান্ড মিলিটেন্সি এই দুটো করে। ফলে ভারত যেহেতু জঙ্গিদের পাকিস্তানে সাপ্লাই করে না, কিন্তু পাকিস্তান আমাদেরকে জঙ্গি সাপ্লাই করে, এবং এই দেশের যারা ওই পাকিস্তানি মনোভাবাপন্ন বা যারা না আছে তাদেরকে ব্রেন ওয়াশ করে, তাদেরকে কিছু আর্থিক সাহায্য দিয়ে বন্যভাবে প্রলুব্ধ করে তাদেরকে মদত দেয়। আগের থেকে অনেকটা কমেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই রাষ্ট্রের নীতি যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে এটা কিন্তু খুব মুশকিল। আগামী দিনে যে পুরোটা সে টেরোরিজমকে স্টপ করা যাবে এটা বলা খুব মুশকিল। কারণ হচ্ছে পাকিস্তান স্টপ করতে পারে, কিন্তু পাকিস্তানের যারা ডিসিশন মেকারস, কারণ অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট তো সেখানে নেই। আমি একমত পূর্ববর্তী বক্তার সাথে, কারণ পাকিস্তানে যে সামরিক বাহিনীতে ইসলামীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, বিশেষ করে এটা ভুট্টোর সময় থেকে শুরু করে, বিশেষ করে জিয়াউল হক যখন ছিলেন সামরিক প্রধান এবং দেশের প্রধান, তিনি পাকিস্তান সামরিক বাহিনীর প্রমোশনের ক্ষেত্রেও কোরআনিক ওয়ারকে কতটা জানে, ইসলামিক মানে মানে ইসলামিক কালচার সম্পর্কে নলেজ আছে কিনা, এই ভিত্তিতে তাদের প্রমোশন হতো। ফলে এই ইসলামিকরণ প্রক্রিয়ার একটা পার্ট ছিল হচ্ছে ওই মাদ্রাসাকে প্রমোট করা, আরেকটা হচ্ছে যে রিলিজিয়াস মাস্টার ছিলেন তাদেরকে বৌদ্ধিক উৎস হিসাবে গণ্য করা। সুতরাং সামরিক বাহিনী যেরকম, কারণ সামরিক উপায়ে শুধু আক্রমণ করলে সেটা অফিসিয়াল ব্যাপার থাকে, কিন্তু যখন মিলিটেন্সির মাধ্যমে আপনি আক্রমণ করবেন সেটা অফিসিয়াল ডকুমেন্টস থাকে না। পাকিস্তান ওই সুযোগটাই নিয়েছে। একটি রাষ্ট্র যখন তার রিলেটিভ অটোনমিটা হারিয়ে ফেলে, যে কে কি বলছে কোনো ব্যাপার না, আমি অ্যাকাউন্টেবল নয়, অন্য দেশ আমাকে নিন্দে করছে কিনা ব্যাপার না, যে যার মতো করে দেশ চালাচ্ছে, মানে একটা ফেল স্টেট। সুতরাং এই ফেল স্টেটকে আমরা সরাসরিভাবে ওদেরকে পরামর্শ দিয়ে বা ডিপ্লোম্যাটিক মিন্সে করতে পারবো না। তো সুতরাং আমার মনে হয়, যদিও যুদ্ধের অনেক ক্ষয়ক্ষতি আছে, যুদ্ধের বিভিন্ন ধরন আছে, পার্শিয়াল ওয়ার, জাস্ট ওয়ার, ফুল ফেজেড ওয়ার, তারপর আমার মনে হয় কোনো একটা বার্তা দেওয়ার সময় এসছে। না হলে এই ধরনের রাষ্ট্রকে মানে কি বলবো, দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্রীয় নায়কদের পাকিস্তানের বা নেতৃবর্গকে শিক্ষা দেওয়া যাবে। ঠিক গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই বার্তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আমি সুভাষিস দা আপনার কাছে এটাও জানতে চাই, ল্যাক অফ ইন্টেলিজেন্স, এটা তো প্রশ্ন করছেন, খুব স্বাভাবিক। মানে আমি বলছি যে আজ যে ধরপাকড়গুলো চলছে, একে একে সেই প্রচুর ধরপাকড়, আমি এই মুহূর্তে দেখছি যে সমস্ত মানে জঙ্গি সন্দেহভাজন যারা, তাদেরও বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, যাদের একটা পর্যন্ত যাদের মনে হচ্ছে না এখানে জড়িত থাকতে পারে, একেবারে গুড়িয়ে দিচ্ছে। খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তের বড় বড় সেই প্রত্যাঘাত আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে প্রশ্ন তুলেছেন মেহবুবা মুফতি, পিডিপি নেত্রী, পিডিপি প্রধান। তিনি বলছেন, একটা অভিযোগ তার, খুব গুরুত্বপূর্ণ এটা, তিনি বলছেন সন্ত্রাসবাদীদের সঙ্গে সাধারণ নাগরিকদের মধ্যে স্পষ্ট পার্থক্য করা উচিত।
নিরীহ মানুষকে বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকতে হবে। হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে এবং সাধারণ কাশ্মীরিদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এটা মেহবুবা মুফতি, পিডিপি নেত্রী, পিডিপি প্রধান, তার বক্তব্যটা একটুখানি দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে, এক্সপোজ টু তার, এবং এই এক্সপোজটা একটুখানি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে গিয়ে মেহবুবা মুফতি, পিডিপি প্রধান, তার মন্তব্য। এখন এটা যদি হয়, মানে তার অভিযোগ যদি আমি ধরে নিই, তাহলে পরে খুব স্বাভাবিকভাবে সেই স্টোন পেল্টিংয়ের সময়গুলো, মানে পাথর ছোড়ার সময়গুলো যে অবস্থা চলেছিল, বা সেখানকার প্রশাসনের প্রতি তাদের আস্থা যে আবারও হারিয়ে যাবে, হয়তো এই জায়গাটায় তিনি হয়তো আবারও বলার চেষ্টা করছেন এই জায়গাটাতে ভারতের কি পদক্ষেপ করা উচিত বলে মনে হয়। আমি সুভাষিস দা আপনার থেকে একটু জানবার চেষ্টা করি। দেখো, অন এ ভেরি লাইটার নোট, মেহবুবা মুফতি যে কথাটি বলেছেন, এই কথাটার মানেটা আমি ঠিক সত্যি খুব বুঝতে পারলাম না। কারণ উনি যখন প্রশাসনের প্রধান হিসাবে ছিলেন, তখন কি উনি যারা যারা টেররিজম করতেন তাদেরকে সরকারের তরফ থেকে কোনো আইডি কার্ড দিয়েছিলেন যে গলায় ট্যাগ ঝুলিয়ে গিয়ে তোমরা স্টোন পেল্টিং করবে? তাহলে আইডেন্টিফাই করতে সামরিক প্রশাসনের পক্ষে সুবিধা হতো, সামরিক বাহিনীর কাছে, যে এটা টেররিস্ট নয়, এবং সেই বুঝে মারতে হতো। দেখো, যারা মিলিটারির লোক, যারা নিজেরা অপারেশনাল বডি, তারা নিজেদের একটা প্রক্রিয়া করে এবং সেটাই ইজ এ ওয়েল প্ল্যান্ড প্রক্রিয়া। ওনারা বুঝে শুনে জানেন কে অ্যাসেট, কে কার মধ্যে ইনফরমেশন পাস করেছে, কে কার সাথে ইনভলভ ছিল, এই লিস্টিং ওদের কাছে আছে এবং ওরা খুব ভালো মতো জেনে অপারেট করছেন। সেখানে দাঁড়িয়ে একটা পলিটিক্যাল ইন্টারফারেন্সের কোনো প্রয়োজনীয়তা নেই, পলিটিক্যাল প্রভোকেশনেরও কোনো প্রয়োজনীয়তা নেই। উনি যে জিনিসগুলো করার চেষ্টা করছে, ইট ইজ আটার ট্রাই টু প্রভোকেট দ্য এন্টায়ার ম্যাটার। পরিষ্কার কথা, শি ইজ আউট অফ ইট, শি শুড বি সাইলেন্ট অ্যাট দিস মোমেন্ট। কারণ যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটায় যদি আমি কেন্দ্র সরকারকে উপরে প্রশ্ন তুলি অ্যাজ ইন্টেলিজেন্স ফেলিয়ার, আর কেন্দ্র সরকারের উপরে প্রশ্ন তুলি যে ওনারা যেটা করেছেন সেটা পরিপূর্ণ নয়, তাহলে উনাদেরই দরকার এই ডিজিজটাকে কিওর করার ওষুধ তৈরি করা বা এই ওষুধটাকে অ্যাপ্লাই করা। সেখানে মেহবুবা মুফতির এত মানে গোল্ডেন ওয়ার্ডস, সত্যি কথা বলছি, অ্যাট দিস পয়েন্ট অফ টাইমের কোনো প্রয়োজনীয়তা আমার বোধ হচ্ছে না। আরেকটা কথা খুব বোঝার দরকার আছে, পাকিস্তান একটা ডুয়াল থিওরি নিয়ে চলেছে বহুদিন ধরেই, যেটা আমাদের আইআরের দাদা বলছিলেন, আই সাপোর্ট হিম, যে এই একদিক দিয়ে উনি পান মশলা মার্কেটে বিক্রি করছেন, অন্যদিকে উনি ক্যান্সারের হসপিটালগুলো বসে আছেন এবং বারবার করে বলছেন যে পান মশলা খেয়েও না, ক্যান্সার হয়ে যাবে, অথচ নিজেরাই পান মশলা বিক্রি করছে। এটা বন্ধ করা দরকার। দ্য রিয়েল ফেস অফ পাকিস্তান শুড কাম ইন টু সারফেস। দিনের পর দিন এইভাবে মানবাধিকারকে লঙ্ঘন করে বহু মানুষকে তারা টেররিজমের দিকে ঠেলে নিয়ে গেছে এবং টেররিজমকে একটা প্রফেশন হিসাবে কাশ্মীর অ্যান্ড রিলেটেড অথরিটিগুলোকে ইনভলভ করে এটাকে দিনের পর দিন করে গেছে। আজকের ডেটে দাঁড়িয়ে ইকোনমিক হিট করে ওরা কি যেটা প্রমাণ করতে চেষ্টা করেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার লং টার্ম পলিসি প্ল্যান টু রিকভার কাশ্মীরকে হিট করার চেষ্টা করেছে। এবং সেইটার যখন রিপারকেশনস আসতে শুরু করেছে, তখন ওনাদের যারা সিম্প্যাথাইজার্স, ওনাদের যারা মেথোডোলজিক্যালি সাপোর্ট করে গেছে দিনের পর দিন ইন এ পলিটিক্যাল ম্যানার অর ইন সিভিল ম্যানার, তারা আজকে হঠাৎ করে খুব আবেগপূর্ণ হয়ে উঠেছে যে যেটা হচ্ছে সেটা বোধহয় ঠিক হচ্ছে না। যদি সেটাই ঘটনা ঘটে থাকে, তাহলে তাদের সময় তারা কি করেছিল সেই ইতিহাসটা ঘেটে দেখে নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করছি। আই বিলিভ ইন্ডিয়া ইজ ইন দ্য রাইট ট্র্যাক অফ রিপ্লাইং দিস ইডিয়েটস অ্যান্ড দে উইল বি রিপ্লাইং ইন দেয়ার ওন ওয়ে। আমার বিশ্বাস আছে ইন্ডিয়ান অথরিটির উপরে, এবং আমার বিশ্বাস আছে ইন্ডিয়া জানে কি করে রিপ্লাই করতে হয়, এবং ইন্ডিয়া সেভাবেই রিপ্লাই করছে এবং করবেও। আরও বৃহত্তর রিপ্লাই আসতে চলেছে, জাস্ট ওয়েট ফর ফিউ মোর ডেজ। বৃহত্তর রিপ্লাই আসতে চলেছে, এবং এই বৃহত্তর রিপ্লাইয়ের থেকেই আমি একটা প্রসঙ্গ, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা এক্সপোস্ট, তার দাবিটাও একটুখানি তুলে ধরবার চেষ্টা করব। এবং খুব গুরুত্ব রাখে, এই কারণেই গুরুত্ব রাখে কারণ তিনি বলছেন যে সার্জিক্যাল স্ট্রাইক বা আপনারা বলতে পারেন যে প্রত্যাঘাতগুলো চলছে, শুধুমাত্র এখানেই থেমে থাকা নয়, এই মুহূর্তে সঠিক সময় হচ্ছে পিওকের দখলটা নেওয়া ভারতের কাছে। আমি একটুখানি সেই বক্তব্যটাও দেখাচ্ছি এক্সপোস্টে, যে ত্রুটিগুলোকে গভীরভাবে তদন্ত করা হচ্ছে, পরবর্তীতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে উপকারী এমন একটি আখ্যানের প্রচার বেশি মনোযোগ বলে মনে হচ্ছে। এই ধরনের তুচ্ছ রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টিকে চিরতরে স্থায়ীভাবে মোকাবিলার করার সময় এসছে। সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী হুমকির সময় নয়, তাদের বোঝার ভাষাতেই তাদেরকে শিক্ষা দিতে হবে, এটা তার বক্তব্য। এবং পিওকে দখল করার সঠিক সময় এই মুহূর্তেই আমাদের দরকার, এমনটা তিনিও বার্তা দিচ্ছেন। এখন এই বার্তাটা কতটা গুরুত্ব পাবে বা এই পিওকে যে সময়টা, আমি রঞ্জন স্যার আপনার কাছ থেকে এটা বোঝবার চেষ্টা করবো, এটাই কি হাই টাইম, এটাই কি সময় ভারত তাহলে পরে আগামী সময় কি পন্থা নেবেন বলে আপনি মনে করছেন? দেখুন, আমি একটা জিনিস বলতে চাই যে বছর দুয়েক আগে পাক অকুপায়েড কাশ্মীরে পিপিপি মানে এই বিলাওয়াল ভুট্টোর পার্টির যে একজন মহিলা হেড ছিলেন, কোনো একটা বিশেষ জায়গায় আমার সঙ্গে তার
আলাপ করার সৌভাগ্য হয় এবং কিছু কথা বলার সৌভাগ্য। তিনি স্পষ্ট আমায় বলেন যে অধিকার কাশ্মীর মানে ভারত অধিকৃত কাশ্মীরের লোকেরা আমাদের বদনাম কাশ্মীর বলে, এবং আমরা সত্যি করে বদনাম কাশ্মীর। আমরা এখান থেকে দেখি ওখানে কিভাবে খুশহালি আসছে, কিভাবে রাস্তা ভালো হচ্ছে, কিভাবে প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি যাচ্ছে, কিভাবে ট্যাপে ওয়াটার যাচ্ছে। শি ভেরি ক্লিয়ারলি মেনশন, এবং আমাকে বললেন যে আমরা চাই যে ওখানেই আমরা যদি মিলে যেতে পারি। তারপরে অবশ্য এটা লিক হয়ে গেছে মিডিয়াতে এবং তাকে হাঁটিয়েও দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা একদম কারেক্ট, এবং তার প্ল্যানিং যে নেই ভারতের তাও আমি বলবো না, আমি কনফার্মও করবো না, আমি ডিনাইও করবো না। তবে এটুকু বলতে পারি যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টস এর আওতায় থেকে যে আমরা যদি চাই তাহলে ওটাকে আমরা নিতে পারি, এবং নিলে ভালোই হয়, একটা এসপার ওসপার জিনিস হয়ে যায়। এবং আমি আপনাদের চ্যানেলে আগের বারেও বলেছিলাম যে ঋষি অরবিন্দ এটা অনেক আগে বলে গিয়েছে যে একমাত্র দাওয়াই কট্টরপন্থী ইসলামের হচ্ছে পাকিস্তানকে আমাদের সঙ্গে মিলিয়ে নেওয়া। সেটা তিনি তখন বলেছিলেন, এখন তো সেটা তার হবে না, কিন্তু একটা টুকরো যদি আমরা মিলিয়ে নিতে পারি তখন সেটা আমাদের পক্ষে ভালো। তবে আমাদের এটাও মনে রাখা উচিত যে একটা মানে যেটা কথায় আছে যে পিপল হু লিভ ইন গ্লাস হাউসেস ডোন্ট থ্রো স্টোন অ্যাট আদার্স। আমাদেরও এটা দেখতে হবে, এবং আমাদের বিশেষ করে বেঙ্গল এবং চিকেন নেক এটাও আমাদের এখন খুব কনসিডারেবল একটা ভার্নারেবল পয়েন্টে চলে এসছে, এবং সেখানে আমাদের ওদের অনেক স্লিপার সেল স্পেশালি আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গতেও তৈরি হয়ে গেছে। আমাদের খুব চোখ কান নজর খুলে রাখতে হবে। সমস্ত এজেন্সি ছাড়াও প্রত্যেকটা মানুষের এটা কর্তব্য পশ্চিমবাংলার, যে কোথাও যদি কোনো রকমের আমরা গতিবিধি দেখি, কেউ হয়তো বাড়িতে এসে সেখানে অ্যাজ টেনেন্ট আসতে চাইছে, সেইগুলোকে আমাদের রিপোর্ট করা, পুলিশকে বলা, প্রশাসনের হাতকে স্ট্রং করা, এবং কোনো ইললিগাল অ্যাক্টিভিটি ফ্রম দ্য বর্ডার অ্যাক্রস দ্য বর্ডার অ্যালাউ না করা। দেখুন, অন্যায় যে করে বা অন্যায় যে সয় দুজনেই একরকম পাপ করে। আমি যদি জানি কোথাও অন্যায় হচ্ছে এবং কোনো বাংলাদেশি ইললিগালি এসে আমাদের এখানে আছে, সেটা যদি আমি রিপোর্ট না করি, আমার কি এসে গেল, আমার কি বয়ে গেল, এই মেন্টালিটি। তাহলে এখানে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি যেটা বলবার চেষ্টা করলেন বা সেই জায়গা ধরে যদি আমি বলি, আমি আসছি 1 মিনিট, তাতে কিছুটা মেহবুবা মুফতি যেটা বলেছেন, দেখুন আমি পুরোপুরি সমর্থন করি না, এবং আমার আগের বক্তা যিনি বললেন আমি তার সঙ্গে সহমত। উনি পলিটিক্যাল মাইলেজ একটু ঝোল টানতে চাইছেন, কিন্তু আমি বিশ্বাস করি যেটা আমি শুরুতে বলেছি যে আগেকার এই যে পাকিস্তানের যে হজম করতে পারছে না যে এই কাশ্মীরে এত উন্নতি, কাশ্মীর আমাদের সঙ্গে ছিল, ওখানকার লোকজন ইন্ডিয়ার ফেভারে ছিল না, আজকে এটা আমূল পরিবর্তন হয়ে গেছে। নিমিত্ত মাত্র লোক এখন হয়তো পাকিস্তানের সিম্পাথাইজার্স ওখানে আছে। 90% 95% লোক ইন্ডিয়ার সঙ্গে থাকতে চায় এবং থাকতে রাজি, এবং মানে নিজের খুশিতে। কিন্তু স্যার, ভারতের এত সিকিউরিটি থাকবার পরেও এইভাবে জঙ্গিদের ঢুকে যাওয়া, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছিলেন। না, আমাদের একটু কশন রাখতে হবে যে আমরা প্রত্যেককে যেন না ওই ব্ল্যাক পেইন্ট দিয়ে পেইন্ট করে দিই যে এনিবডি ইন কাশ্মীর ইজ এ সাপোর্টার অফ। এইটা থেকে আমাদের একটু বিরত থাকতে হবে। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইন আওয়ার ওয়ার্ডস অ্যান্ড সিলেকশন অফ ওয়ার্ডস অ্যান্ড চয়েসেস। আমরা যে করি এবং যেটা বলি, বক্তব্য রাখি, তাতে আমাদের একটু ওদেরকে একসঙ্গে নিয়ে চলা উচিত। গুরুত্বপূর্ণ জায়গা সংযত থাকা, এবং ঠিক এই জায়গাতে অবশ্যই গুরুত্ব রাখে। এরই সঙ্গে দাঁড়িয়ে আমি আসছি, আরো দ্রুত ফিরবো একটা বিরতির পর। বেশ কিছু প্রসঙ্গ তো রয়েছে, আরো উত্থাপন করবো একটা। এবারে যে প্রসঙ্গটা সেটা ডেফিনেটলি খুব স্বাভাবিক, মানে ভারতের খুব কাছে ট্রাম্প সম্প্রতি যে মন্তব্য করেছেন, ভারতকে ডেফিনেটলি তার পাশে রয়েছেন, তার বার্তার পরও একটা ডিপ্লোম্যাটিক মন্তব্যের জায়গা আমরা গুরুত্বপূর্ণ শুনলাম যে পাকিস্তানও কাছের, ভারতও কাছে। এখন এই প্রসঙ্গ নিয়ে অনেকে জলঘোলা করবার বা জলঘোলা হবার একটা নির্দিষ্ট করে অনেকে বলছেন এই ডিপ্লোমেসি মন্তব্যের জায়গাটা, এইটার প্রাসঙ্গিকতা অনেকে খোঁজবার চেষ্টা করছেন। আমি এই প্রসঙ্গের জায়গাও আসবার চেষ্টা করি, ট্রাম্পের মন্তব্যটা একটু শোনাবার চেষ্টা করি আপনাদেরকে। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, কি বলেছেন? Very close to India and very close to Pakistan, as you know. They've had that fight for 1,000 years in Kashmir. Kashmir's been going on for 1,000 years, probably longer than that. And
It was a bad one yesterday, though. It was a bad one. Over 30 people. There's now tensions on the border between the US and how we continue. I know there have been tensions on that border for 1,500 years. So, you know, same as it's been. But they'll get it figured out one way or the other. I know both leaders. There's great tension between Pakistan and India, but there always has been. I'm very close to India. দেখুন, তিনি যেটা বললেন, আমি ভারতের খুব কাছের এবং পাকিস্তানেরও। পেহেলগাঁওয়ের সন্ত্রাস তার নিন্দা করেছেন, বলছেন বছরের পর বছর ধরে ওই সীমান্তে উত্তেজনা রয়েছে, সবসময় এরকমই ছিল, কিন্তু আমি নিশ্চিত যে তারা যে কোনোভাবে সমাধান খুঁজে পাবে। আমি দুই নেতাকেই চিনি, ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক উত্তেজনা আছে, এটা তার মন্তব্য। আরও বেশ কিছু মন্তব্য করেছেন, কিন্তু তার মধ্যে আমি পয়েন্ট আউট করছি যে তিনি বলছেন আমি ভারতের খুব কাছের এবং পাকিস্তানেরও, ঠিক এইটুকুনি জায়গায় আমি ঠিক জানবার চেষ্টা করবো যে এর গুরুত্বটা, ডিপ্লোম্যাটিক এই মন্তব্য, তার গুরুত্বটা দেবাশিস দা কি মনে হয় আপনার কাছে? খুবই ডিপ্লোম্যাটিক কোশ্চেন। দেখুন, 1954 থেকে পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক তৈরি হয় পাকিস্তান অফিসিয়ালি, মিলিটারি প্যাক্ট। কারণ নেহরুকে অফার দিয়েছে, নেহরু এটা প্রত্যাখ্যান করেছেন। তারপরে পাকিস্তানকে বিভিন্নভাবে সাহায্য করে, সামরিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত সাহায্য করে আমেরিকা। কিন্তু দেখা যাচ্ছে 9/11 ইনসিডেন্ট যখন হলো এবং মুম্বাই ইনসিডেন্টও যখন হলো, তখন এই সন্ত্রাসবাদের যোগসাজশে পাকিস্তানের নাম প্রমাণিত হলো। এবং মুম্বাইয়ের ঘটনার পরে এটা বলেছিল, কিছুদিন পর ভারত যখন প্রমাণ দিয়েছিল যে মানে পাকিস্তানের সন্ত্রাসবাদী রাষ্ট্র, আমেরিকা সেটা মেনে নিয়েছিল। এবং আমেরিকা এটাও ঘোষণা করেছিল যদি পাকিস্তানের ফার্দার টেরোরিস্ট ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে পাকিস্তানকে সমস্ত প্রকার সাহায্য বন্ধ করে দেওয়া হবে 2012, 13, 14 এই সময়। কিন্তু পাকিস্তানকে তারপরে কিন্তু সাহায্য বন্ধ করেনি। অর্থাৎ কোথাও একটা দক্ষিণ এশিয়া যে নীতি বা আমেরিকা, সেটা ডবল স্ট্যান্ডার্ড অলওয়েজ। যদি 91 সালের পরবর্তীকালে ভারতের সাথে সম্পর্ক অনেক উন্নতি হয়েছে, স্ট্র্যাটেজিক পার্টনার, ইন্ডিয়াকে ন্যাচারাল অ্যালাই পার্টনার, মানে রিলায়েবল পার্টনার বলে, পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, অসামরিক পরমাণু চুক্তি, অনেক স্ট্র্যাটেজিক পার্টনার, কোয়াডের সদস্য, আমাদের একটা মানে অন্যতম সিগনিফিকেন্ট ট্রেডিং পার্টনার। কিন্তু এরপরও কি বলবো যে আবার কার্গিলে যখন যুদ্ধ হয়েছিল 1999 সালে, তখন কিন্তু বিল ক্লিন্টন ভারতকে সমর্থন করেছিল, পাকিস্তানকে নিন্দে করেছিল। এবং আরেকটা বোঝা দরকার, ডিপ্লোমেসিতে একটা সিগন্যাল দেওয়া। যখন আমেরিকার কোনো রাষ্ট্রপতি দক্ষিণ এশিয়াতে আসেন, প্রথমে ভারতে আসেন, ভারতে যদি 3 দিন থাকেন, ফেরার পথে পাকিস্তান 1 দিন হয়ে বা কয়েক ঘন্টা থেকে চলে যান। অর্থাৎ দক্ষিণ এশিয়ার মানে আমেরিকার পলিসি ভারত অলওয়েজ ইম্পর্টেন্ট, এটা কোনো ডাউট নেই, কারণ মার্কেট ইকোনমি হচ্ছে মূল বিষয় এখানে। সুতরাং পাকিস্তানকে কিন্তু কোনো রিলায়েবল পার্টনার করে গুরুত্বপূর্ণ চুক্তি, বিশ্বস্ত চুক্তিও স্থাপন করে, এটা ঘটনা। কিন্তু পাকিস্তানকে আবার ঝেড়ে ফেলতেও চায় না। কিন্তু যেহেতু ব্যক্তিটি ডোনাল্ড ট্রাম্প, তিনি কখন কি বলেন, কখন কি তার পার্সেপশন, এটা বোঝা মুশকিল। যেমন কিছুদিন আগে নরেন্দ্র মোদী যখন গিয়েছিলেন আমেরিকাতে, তখন বলেছেন বাংলা শিশুটা আপনি দেখে নিন, ঠিক আছে। আবার এখন এটা বলছেন, আবার ঠিক এই ঘটনার এই পেহেলগাঁও ঘটনার পরে বলছেন না আমরা ভারতের পক্ষে আছি। কিন্তু এটা ঠিক নীতিগতভাবে সে ডোনাল্ড ট্রাম্পই হোক, রিপাবলিকান পার্টি হোক বা ডেমোক্রেটিক হোক, তারা কিন্তু টেরোরিজমের বিষয়ে জিরো টলারেন্স পলিসি গ্রহণ করে আমেরিকা। শুধু সেই যদি আমরা অন প্রিন্সিপাল ভাবি, তাহলে অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশেই আমেরিকা থাকবে। ঠিক তাৎপর্যপূর্ণ জায়গা। আমি সুভাষিস দা আপনার থেকেও গুরুত্বটা বোঝবার চেষ্টা করবো ঠিক এই জায়গায়, মানে এই বার্তাটার অ্যাকচুয়ালি জায়গাটা কি বোঝাবার চেষ্টা আপনার এক্ষেত্রে কি বলবো? দেখো না, আমার একটা কথা আমার কোথাও যেন মনে হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড এবং বাই ডিরেকশনাল, মানে উনি দু রকমের ডিরেকশনই খোলা রাখার চেষ্টা করছে। কারণ বিকজ হি ইজ থিঙ্কিং অ্যাজ এ বিজনেসম্যান, মানে ওনারা নিজেদের ব্যবসায়িক স্তরটা বোঝার জন্যই আমেরিকা সবসময় চায় তার কনজিউমার মার্কেটকে কোনোদিন আপসেট না করতে, অ্যাজ এ প্রপার ব্র্যান্ড। কিন্তু একটা কথা ওনারা ভুলে গেলে চলবে না, যে ব্রিক্সের যে কারেন্সি রিপ্লেসমেন্টের কথা বলা হয়েছিল বা অল্টারনেট কারেন্সি যখন ডিসকাশন হয়েছিল, ইন্ডিয়া তখন একমাত্র কান্ট্রি যে খুব ইম্পর্টেন্টলি বলেছিল যে US ডলার মাস্ট কন্টিনিউ, এবং সেটা নিয়েই তারা ডিসকাশন করেছিল। সুতরাং ইন্ডিয়াকে যদি উনি বলেন যে ইন্ডিয়ার যারা সিভিলিয়ানসদের মেরেছে তাদের দিকেও আছেন, আবার ইন্ডিয়ার দিকেও আছে, তাহলে ইন্ডিয়ারও ভেবে দেখা উচিত
যে ব্রিক্সের কারেন্সি নিয়ে তাদের মতামতটা কি তারা স্টেবল থাকবেন, না তারা চায়না যেটা বা রাশিয়া যেটা চায় সেদিকেও ভাববেন, আবার নিজের আমেরিকার কথাটা ভাববেন। সুতরাং ইন্ডিয়ারও কিন্তু রাস্তা অনেক আছে, সুতরাং আমেরিকাকে একটু ভেবে দেখা উচিত। দে শুড অলসো আন্ডারস্ট্যান্ড যে পেন অফ লুজিং সামথিং ইম্পর্টেন্ট কতটা হতে পারে, কারণ ওনাদেরও যখন সেটা ঘটেছিল ওনারা তারপরে আবোতাবাদ ঘটায়। আমাদের আজকে যেই জিনিসগুলো ঘটেছে তারপরে আমরা যেগুলো করতে চাইছি সে ব্যাপারে ওনারা যত সাইলেন্ট থাকেন তত ভালো, কারণ ইন্ডিয়া আগামী দিনে যেগুলো করবে সেটা হচ্ছে ইন্ডিয়াস ওন স্ট্যান্ড। এবার সেই ইন্ডিয়াস ওন স্ট্যান্ডটাকে হিট করার জন্য উনি যদি একটা ওই ইকুইলিব্রিয়াম তৈরি করার চেষ্টা করেন যে দুজনের সাথেই আছি, তাহলে বহু বিষয় আছে যেগুলো নিয়ে ইন্ডিয়াও বোঝায় একটু শিফটিং থিওরি নিয়ে ভাবা উচিত। ইন্ডিয়াও ভাবা উচিত যে 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 জায়গায় আমি আমেরিকার জন্য সফট হয়েছি সেই জায়গাগুলোকে গিয়ে কি আমি রিথিঙ্ক করবো কি করবো না। সুতরাং বেটার বি কশাস দ্যান সরি। উল্লেখযোগ্য জায়গা, ডেফিনেটলি এটা ভবিষ্যৎ আরও স্পষ্ট হবে যত এগোবো আমরা সময়। পরিস্থিতির জায়গাও যেমন গুরুত্ব রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আবারও তার কথার কোনো পরিবর্তন হয় কিনা ডোনাল্ড ট্রাম্পের, সেটার দিকেও নজর থাকবে। আমি রঞ্জন স্যারের কাছে আসি। রঞ্জন স্যার, একটা বিষয় একটু বোঝবার চেষ্টা করব, কারণ ইতিমধ্যে আমরা বার্তা পেয়েছি নৌসেনার তরফ থেকে, এবং যে বার্তা পাওয়ার পর হয়তো আরও পাকিস্তানের যারা মন্ত্রীরা রয়েছেন হয়তো পাগল হয়ে গিয়েছেন। আমি বলবো আমার ভারত কতটা প্রস্তুত এক্ষেত্রে দাঁড়িয়ে, লাস্ট অব্দি যেটা এখনো পর্যন্ত অবস্থা সেটা কি খবর রয়েছে স্যার আপনার কাছে? দেখুন, আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটে ফোর্সই আমরা পুরোপুরি ভাবে তৈরি, প্রস্তুত। এবং একটা বার্তা পলিটিক্যালি নিয়ে নিয়েছেন নরেন্দ্র মোদী সরকার অল পার্টি মিটিং এর পরে, সেটা হচ্ছে আর সফট লাইন নয়, নরম পন্থা আর নয়। বহুদিন হয়েছে নরম পন্থা, নো মোর সফট লাইন। তো আমাদের নেভি ফ্রেটস আর অলরেডি দেয়ার ইন দ্য সি, এবং অল এয়ার বেসেস, আর্মি, আমরা একদম পুরোপুরি ভাবে প্রস্তুত। এবং আমি আপনাকে যেমন বললাম শুরুতে যে হানিফ আব্বাসি বলছিল যে 120টা মিসাইল পাকিস্তানি আমাদের দিকে তাক করে আছে, ওর তো ধারণাই নেই যে আমাদের কটা মিসাইল ওদের টেরার ক্যাম্পগুলোতে, ওদের আর্মি বেসগুলোতে, ওদের নেভাল বেসগুলোতে, ওদের এয়ার বেসগুলোতে, ওদের অন্য অন্য বড় সাপোর্ট সিস্টেমসগুলোতে কতগুলো ফেস করে আছে। আমি নাম্বার গেমে যাব না, তবে এইটুকু আপনার চ্যানেলের মাধ্যমে আমি শ্রোতাদের এটা বলতে চাই যে উই আর ফুললি প্রিপেয়ার্ড। অ্যান্ড আমি আগেও যেটা বলেছি সেটা রিআইটারেট করব যে দেখুন, পাকিস্তান একটা আইডিওলজিক্যাল স্টেট এবং আর্মি এই আইডিওলজিক্যাল গার্জিয়ান অফ পাকিস্তান। তো ওদের জন্য এটা স্বাভাবিক এইটা প্লে করা, এটা একটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যে পুরো পাবলিকের সাপোর্টটা ওদের কাছে থাকবে। তাই জন্য ওরা এই সমস্ত কথা বলবে এবং লোকেদেরকে একটা ভ্রান্তির মধ্যে রাখবে। আমাদের ক্ষেত্রে সেটা না, উই আর এ ডেমোক্রেসি, অল পার্টি ডেমোক্রেসি, এবং সমস্ত পার্টি মিলে আমরা এই ডিসিশনটা নিয়েছি। তাছাড়াও আমি যেটা বলছিলাম, জিও পলিটিক্যালি ইউনাইটেড নেশনস থেকে শুরু করে রাশিয়া, ইসরায়েল, কমপ্লিট ইউরোপ will back India. China has already condemned Pakistan. এবং খুব মানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বেসিক স্ট্রং ইসলামিক নেশনস লাইক সৌদি আরবিয়া এবং ইউএই পুরোপুরি ভারতের সঙ্গে থাকবে। তো পাকিস্তান সাইডলাইন, এবং ওদের কাছে যে অ্যামুনেশন আছে, আমার কাছে মানে একদম কংক্রিট তথ্য আমরা যেটা জানি ভেরিয়াস মাধ্যমে, যে ওরা 3 দিনের বেশি দে ক্যানট স্ট্যান্ড অন দ্য 4th ডে, ওদের অ্যামুনেশন শেষ হয়ে যাবে। বেশ, কোন রকমের একটা মানে একটা তাৎপর্যপূর্ণ এটা খুব ব্যাপার যে দে ক্যানট ফাইট আস মোর দ্যান এ উইক ম্যাক্সিমাম। চলো, ওকে স্যার, খুব খুব গুরুত্বপূর্ণ। আমি হয়তো আর সময় পেলাম না, তাই আমাকে হয়তো অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আরও কিছু প্রশ্ন বাকি থেকে গেল, আমরা আগামী সময়ে সেই বাকি থেকে যাওয়া প্রশ্নগুলোকে নিয়ে ডেফিনেটলি আলোচনায় আসবো। অসংখ্য ধন্যবাদ জানাবো সুভাষিস বাবুকে, অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা, রঞ্জন দা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভারত প্রস্তুত, বার্তা সুস্পষ্ট। মাথা খারাপ হয়ে যাওয়া পাকিস্তানের, আগামী সময় আরও কত এ ধরনের মন্তব্য করবেন তাতে ভারত তো পাত্তা দেবে না, কিন্তু ভারত প্রস্তুতি থেকে, ডিপ্লোম্যাটিক স্তর থেকে আরও হয়তো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে, সেই বার্তা হয়তো স্পষ্ট হলো।